হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটি চ্যানেল নিয়ে আসলাম, এইচ জোন। তো চ্যানেলটাতে আপনার হলো 110টা সাবস্ক্রাইবার হলে ধরেন মনিটাইজেশন অ্যাপ্লাই করে এটাতেও গল্প রানিং করতে পারি। সো আপনাদের সাপোর্ট চাই। সো যারা যারা আমাদের এইচ জোন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। সো আপনারা চাইলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপনাদের কাছে আর্জি থাকবে 110টা সাবস্ক্রাইব আপনারা করে দিবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। রাতুল পাশে গিয়ে হাতে হ্যান্ড মাইক তুলে নেয়। এখানে আপাতত ইরফানের কাজিন ছাড়াও আরও অনেকেই আছে। রাতুল গলা ঝেড়ে বলে, এই গান উৎসর্গ করছি মিশকাকে। সবাই হাততালি দিল। রাতুল বাঁকা হেসে গাইতে শুরু করল। মিশকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না কুশ্রী গো, রাগলে তোমায় লাগে আরো কালো। মিশকা চলেছে এক পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে রাতের কালো, রাগলে তোমায় লাগে আরো কালো। রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাতুল নিজে মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলেছে। মিশকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মায়েরা পেট চেপে হাসতে হাসতে কোনো রকমে বলে, হায় আল্লাহ, আমার পেট ব্যথা করছে, এটা কি ছিল? সবার একই অবস্থা। মিশকা চিৎকার করে ওঠে। সবাই থামো। মিশকার চিৎকারে সবাই একটু দমল। মিশকা ধূপধাপ পা ফেলে নিচে নামতে গেলে মায়েরা দৌড়ে গিয়ে মিশকাকে ধরে ফেলে। কোনো রকমে হাসি থামিয়ে বলে, আপু তুমি চলে গেলে ভালো লাগবে না, প্লিজ যেও না। মিশকা দাঁত কিরমির করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাচাতো ভাইকে তো সে দেখে নেবে। কত বড় সাহস তাকে নিয়ে মজা করে। মায়েরার কথায় মিশকা এক কোনায় গিয়ে বসলো। রাতুল মিশকার দিকে চেয়ে হাসছে। ভালোই লাগে এই মেয়েকে জব্দ করতে। তার কথা শুধু চ্যাটাং চ্যাটাং উত্তর দেয়। এবার বুঝো মজা। রাতুল গলা ছেড়ে বলে, গাইস, এবার একটা সুন্দর গান গাইবো, সবাই শোনো। সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল হেসে গাইতে শুরু করে, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমার ওই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা, একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমার ওই বলবো শতবার। হঠাৎই রাতুল থেমে গিয়ে বলে, আর ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম, বুঝলে? রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মায়েরা দ্রুত পিছু ঘুরে ইরফানকে দেখে ঢোক গিলে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইরফান কোনো কথা না বলে মায়েরার হাত ধরে ছাদ থেকে নামাতে গেলে মায়েরা ভয় পায়। আল্লাহ, এই লোক সারাদিন পর কোথা থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে? পেছন থেকে ইনায়া উঠে এসে বলে, ভাইয়া মায়েরাকে রেখে যাও। ইরফান শুনল না। ইরফানের কাজিনরা বলে, ইনায়া মুখ বুঝল। ছাই তার ভাই। মায়েরাকে ধমকাবে নয়তো থাপড়াবে, এজন্যই তো নিয়ে যাচ্ছে। মায়েরা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না। মিনমিন করে বলে। ইরফান কিছু বলল না। মায়েরা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ঢোক গিলে, চেঁচালো না, ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে দিয়ে দরজা আটকে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে। মায়েরা ঢোক গিলে বলে, আপনি তো ছিলেন না। ইরফান মৃদুস্বরে বলে, আমি না থাকলে চুপচাপ ঘরে বসে থাকবে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এত বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারে না। ইরফান আবারও প্রশ্ন করে, ডিনার করেছো? মায়েরা আগের চেয়ে অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু বলেছি আমি? মায়েরা আমতা আমতা করে বলে, খেয়েছি। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়েরার কপালের ঘাম মুছে মৃদুস্বরে বলে, ইচ্ছে তো করছে থাম্পড় দিয়ে পুরো বডির মানচিত্র পাল্টে দিতে। শাড়ি পরার স্বাদ মেটাবো, স্টুপিড। মায়েরা ঢোক গিল, মিনমিন করে বলে, আপনার ফুপি বলেছে, আমার কি দোষ?
ইরফান ধমকে মায়রার গাল চেপে বলে। এই মুখ কি শুধু অসময়ে চালানোর জন্য? মায়রা ইরফানের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ইরফান ঠান্ডা গলায় বলে, সব সুদে আসলে ফেরত দিব স্টুপিড গার্ল, জাস্ট ওয়েট। বলে ছেড়ে দেয় মায়রার গাল। এরপর ওয়াশরুমে চলে যায়। মায়রা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখল। ইরফান কি ফেরত দেওয়ার কথা বলল? সে একটু অনুমানও করতে পারল না। ডান হাতে কপাল স্পর্শ করে যেখান থেকে ইরফান মাত্র ঘাম মুছে দিল। ভালো লাগলো কেন যেন ইরফানের এইটুকু কাজ। মৃদু হাসল। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়রা ঘাড় বাঁকিয়ে তাকায়। চোখ সরাতে নিয়েও সরায় না। চোখ বড় বড় হয়ে যায়। বুক হাত অসংখ্য জায়গায় কাটা। কেমন ভয়ঙ্কর লাগছে। মায়রা চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে মায়রার দিকে এগিয়ে এসে ধমকে বলে, স্টুপিড, চিৎকার করছো কেন? মায়রা ভীতস্বরে বলে, আমার এই অবস্থা কি করে হলো? ইরফান ভ্রু কুঁচকে নিজের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, নাথিং। মায়রা ভয় পেয়ে বলে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, পাগল আপনি? হসপিটাল যাননি কেন? ইরফান বিরক্ত হয়ে বলে। স্টুপিড, ইটস নর্মাল, কাম। মায়রা চেঁচিয়ে বলে। আপনি যাবেন? আমি সবাইকে বলছি, দাঁড়ান। ইরফান রেগে মায়রাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। ধমকে বলে, 10 লাইন বেশি বুঝলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা নিজেকে ছাড়াতে চায়। ইরফান ধমকে বলে, আমায় রাগিও না। এরপর মায়রাকে ছেড়ে ঘরের ডিম লাইট দিয়ে পেটে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। ডান হাত চোখের উপর রাখে। জিরো লাইট মূলত মায়রার জন্য দিয়েছে। মায়রা মিনমিন করে বলে, আপনি ঔষধ লাগান প্লিজ। ইরফান বিরক্ত কণ্ঠে বলে। নো নিড। মায়রা ঢোক গিলে। এ লোক একটা তেড়া। বিরক্ত লাগলো তার। কোথায় কি করে এসেছে আল্লাহ জানে। মৃদু আলোয় ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান একটু পরপর ডান হাতে কপাল স্লাইড করে। মায়রা এগিয়ে গিয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান কিছু বলল না। মায়রা একটা চেয়ার টেনে ইরফানের মাথার কাছে বসে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে। চুলের ভাঁজে নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। মায়রা আবারও প্রশ্ন করে, আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? ইরফান আড়াআড়িভাবে দু হাত বুকে গুজে গম্ভীর গলায় বলে, নো। মায়রা চিন্তিত হয়। অ্যাক্সিডেন্ট না হলে এসব কিভাবে হলো? মায়রা মিনমিন করে আবারও বলে। তাহলে? ইরফান বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে। শাট আপ। মায়রা কেঁপে ওঠে। রেগে চুলগুলো জোরে টেনে দিয়ে হাত সরিয়ে নেয়। দ্রুত চেয়ার থেকে উঠে দূরে সরে দাঁড়ায়। ইরফান চোখ মেলে তাকায়। রেগে বলল, স্টুপিড, তোমার এত সাহস বেড়েছে কবে? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? মায়রা আমতা করে বলে। আমি ছাদে যেতে চাই, আমাকে শুধু শুধু আটকে রেখেছেন কেন? ইরফান চোখ বুজে বিরক্ত কণ্ঠে বলে, এখানেই থাকতে হবে, জানিও না গত রাতে তোমার টর্চারে ঘুম হয়নি আমার। মায়রা বুঝল না সে কখন এই লোককে টর্চার করল। সে তো গতকাল ঘুমিয়েছিল। মন খারাপ করে বসে থাকলো। প্রায় 10টার কাছাকাছি। মায়রা বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ থেকে ঘরের লাইট অফ থাকায় জিরো লাইটের আলোয় ঘরের সবকিছু স্পষ্ট দেখা গেল। মায়রা ইরফানের ঘরের ভেতরে ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে খোলে না। বুঝলো লক করা। বাইরে হাতল ধরে অনেকক্ষণ ঘুরায়। বরাবরই ব্যর্থ। ইনায়া বলেছিল এই ঘরে ইরফান অবসর সময়ে আসে। মায়রার দেখার ইচ্ছে এই লোক অবসর সময়ে করেটা কি, কিন্তু দেখবেটা কিভাবে। বিরক্ত লাগলো। সে কি এই রুমের ভেতরে গিয়ে সব খেয়ে ফেলবে? খুলে রাখলে কি হয়? টেবিলের ওপর ফার্স্ট এড বক্স পেয়ে মায়রা ইরফানের দিকে তাকালো। চেক করে দেখলো কেটে ফেটে গেলে যা যা লাগে অনেক কিছুই আছে। মায়রা বক্সটা এগিয়ে নিয়ে গিয়ে বেডের উপর রেখে উঠে বসে। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলো লোকটা ঘুমিয়েছে। মায়রা তার জ্ঞানে যেটুকু পারলো তুলো দিয়ে বুক পেট হাত তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ইরফানের মুখের দিকে তাকালে দেখে ইরফান কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙেনি। মায়রা এগিয়ে গিয়ে ইরফানের পায়ের প্যান্ট টেনে তুলল। ইরফান নড়ে চড়ে ওঠে। ঘুমের ঘোরে বিরক্তিতে বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মায়রা একটু থেমে ছোট একটা টর্চ লাইট পেয়ে পায়ের দিকে ধরল। মেয়েটা ভয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জায়গায় জায়গায় কেমন জখম হয়ে আছে। ক্ষতগুলো খুব বেশি গভীর না হলেও কেমন রক্ত জমাট বেঁধে আছে। মায়রার খুবই খারাপ লাগলো। সে আলতো হাতে সবখানে মলম লাগিয়ে দেয়। বিরক্তও হয় এই লোকটার এত কেয়ারলেসে। মলম লাগানো শেষ হলে ইরফানের মাথার কাছে বসে ইরফানের মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। যদিও মুখের আদল অতটাও স্পষ্ট নয়, ঝাপসা আলোয় তবে যেটুকু দেখা যায় তাতেই চেয়ে রইল। হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মায়রা ইরফানের ঘর থেকে বেরিয়ে ইনায়ের ঘরে গিয়েছে। সবাই ছাদ থেকে নেমে এসে ঘরে গিয়েছে।
মায়েরা মূলত আজ ইরফানের ঘুমানোর পর ইরফানের দরজা কিভাবে যেন খুলতে সফল হয়েছে। মেয়েটা তো খুশিতে এক প্রকার লাফিয়ে ইনায়ের ঘরে আসে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ভেবেই হাসি পাচ্ছে। ইনার ঘরে যাওয়ার আগে তার ফোন নিতে ভোলেনি। ইনার ঘরে মিশকা, রিয়া, তামান্না বসে গল্প করছিল। মায়েরা এক দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপুরা আমি এসেছি। মায়েরাকে দেখে সবাই হাসতে হাসতে বলে। মায়েরা লজ্জা পেয়ে বলে, উনি ঘুমিয়েছে, পালিয়ে এসেছি। এসব বাদ দাও, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। সবাই একসাথে বলে ওঠে। সবাইকে বললে সকালে হাসতে হাসতে বলে। মায়েরা ইনায়ের দিকে আঙ্গুল তাক করে বলে, আপু তুমি রাজি? বর তো তোমার, তুমি রাজি না হলে সব ভেস্তে যাবে। ইনায় হেসে বলল, 100% রাজি, শুরু কর। তার ফোনে টাকা না থাকায় মায়েরা তার ফোনে টাকা ধার নেয়। এরপর ইনায়ের ফোন থেকে ফায়েজের নাম্বার নিয়ে মায়েরার ফোন থেকে কল দেয়। সবাই মিটিমিটি হাসছে। মায়েরা গলা পরিষ্কার করে ফোন কানে ধরে অপেক্ষা করে। ফার্স্টবার রিসিভ না হলে সকলে হতাশ হয়। এরপর আবারও কল দেয় মায়েরা। সেকেন্ডবার কল রিসিভ হয়। মায়েরা মুখ চেপে হাসি আটকায়। এরপর স্বাভাবিক হয়ে বলে, হ্যালো জান। ওপাশে ফাইজ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আগামীকাল বিয়ে। ইনায়া তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট আরেক ইনায়ের এমন বিহেভিয়ারে বেচারার একদম করুণ অবস্থা। শুদ্ধ ফাইজের পাশেই দাঁড়িয়ে। সে আজ ফাইজের সাথেই থাকছে। বন্ধু হয়ে ভাইয়ের প্রক্সি দিচ্ছে বরযাত্রী হয়ে যাবে বলে। এদিকে ফাইজ কানে ফোন নিয়ে তবদা খেয়ে চেয়ে আছে। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান, প্রাণ কথা বলছো না কেন? ফায়েজ খুব খুব করে কেসে ওঠে। ওপাশে মায়েরার পাশে এক একটা বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুদ্ধ পাশ থেকে বলে, কথা না বলে এমন কাশছিস কেন? কথাটা বলে ফায়েজের থেকে ফোন নিয়ে লাউডে দেয়। মায়েরা আবারও বলে, জান প্লিজ কথা বলো। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি করে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ জান? আমি তোমাকে কত ভালোবাসি জান, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। ওসব ইনায়া ফিনায়াকে আউট করে দাও। শুদ্ধ নিজেও কেসে উঠল মায়েরার কথা শুনে। নাম্বারটা চেক করে ভ্রু কুচকালো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনে তার চেনা চেনা লেগেছে। নাম্বার দেখে শিওর হলো এটা মায়েরা। কি বিচ্ছু ভাবা যায়, শব্দ করে বলে ওঠে। ও মাই গড। ফায়েজ বলে ওঠে। কি? শুদ্ধ বলতে গিয়েও থেমে যায়। পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো। মায়েরার সঙ্গ দেয়াই যায় একটু। অতঃপর বলে উঠল, তো সত্যি এক্স ছিল ফাইজ? ছি ছি, আমার বোনটাকে এভাবে ঠকাতে পারলি? ফায়েজ হা করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রেগে বলে, আরে তুই কার কথা বিলিভ করছিস? আমি একে চিনি না। শুদ্ধ ফায়েজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতর যেতে যেতে বলে, এসব কি হচ্ছে? আমার বোনটার কপাল পড়লো। কথাটা বলে ঘরে গিয়ে ফিক করে হেসে দেয় শুদ্ধ। ওরে আল্লাহ, এই মায়েরা একখান জিনিস। ওপাশ থেকে মায়েরা আবারও বলে, হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ফায়েজ রাগে চিৎকার করে বলে, কোন বেয়াদব সেমড়ি রে? একবার সামনে পাই কান ফাটিয়ে বয়রা করে দিলে বুঝবি সত্যি সত্যি কানে না শুনলে কেমন লাগে। বলে খট করে কল কেটে দিল ফায়েজ। রাগে শরীর কাঁপছে। এমনি ইনায়া তার ব্লগ খুলছে না শুদ্ধ ব্রিটিশের জন্য। এর মধ্যে আরেক ব্রিটিশ হাজির। ওপাশ থেকে মায়েরা তবদা খেয়ে চেয়ে আছে। তাকে এভাবে অপমান করলো। সবাই হাসছে। একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে। মায়েরা রেগে বলে, ইনায়া আপু, তোমার বর আমায় অপমান করলো। ইনায়া হাসতে হাসতে বলে, উফ মাইরা, তোমার অ্যাক্টিং জাস্ট ফাটাফাটি। মায়েরা ইনায়ের ফোন নিয়ে ফাইজের নম্বরে ব্লক খুলল। এরপর ইনায়া ফোনে ধার নিয়ে ফাইজের নম্বরে কল দিয়ে ইনায়া কানে দেয়। এরপর মায়েরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে, এখানে যা যা লেখা আছে এগুলো বলো। ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরে কল রিসিভ হয়। ইনায়া কিছু বলার আগেই ফায়েজ বলে ওঠে, লিটল কুইন সরি, প্লিজ আর ব্লক করো না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ফায়েজের কথা শুনে ইনায়ের খারাপ লাগলো। তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মায়েরার ফোন দেখে বলে, আপনার এক সময় ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই। মায়েরার সাথে সাথে ইনায়ের ফোন কেড়ে নিয়ে কল কেটে ফায়েজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে, থ্যাংক ইউ ইনায়া আপু। ওপাশে ফায়েজ তবদা খেয়ে চেয়ে আছে।
কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে, হাতে কাছে পাইলে সপাটে এক থাপ্পড় দিত। উফ, আর সহ্য হয় না, এসব কি অত্যাচার। আর নেওয়া যাচ্ছে না। মায়েরার নম্বরে কল ব্যাক করলো, রিং হয়, রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। এই কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে, খোঁজ পেয়েছে কোথায়? ঘরে ভেতর গিয়ে বলে, শুদ্ধ এটাকে বের করে দে। শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো, অতঃপর বলল, আরে আমি চিনি না তো, হবে তোর কোনো এক্স? ফায়েজ রেগে বলে, এক থাবড়া খাবি। ইরফানের বোনকে ভালোবেসেই কুল পায় না? কোন জন্মে এক্স ছিল আমার? শুধু মুখ লুকিয়ে আরেকটু হেসে নিল। ইসিরে, হাসি থামছে না। বহু কষ্টে নিজেকে সামলে বলল, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো। কালকে পরের সাথে যেতে হবে তো নাকি? বলে উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো। ভাবনার মাঝে ফায়েজের ফোন আবারও ফোনে বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কেউ বলে, এই শালারে কে রে তুই? আমার ইয়ানা পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে আসছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নেব। আজ রাতেই আমি আমার ইয়ানা পাখিকে বিয়ে করছি। তুই বসে আঙুল চুষে খা। আমার ইয়ানা পাখিকে বিয়ে করার স্বাদ মেটাবো। বিয়ের আগে তোকে এই সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা 2 রাকাত নামাজ পড়ে নে আমার আর ইয়ানা পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের হয়। ফায়েজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলল। শুদ্ধ ফায়েজকে দেখার জন্য মাথা কাত করেছিল। ফোন ছুটতে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন ক্যাচ করে ধরে ফেলে। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে এখানে। করছিল কি এই ফায়েজ? ফায়েজকে কিছু বলার আগে ফায়েজ তেড়ে আসে শুদ্ধর দিকে। শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, কোন শয়তান আমার কুইনের পেছনে পড়ে আছে? এতদিন বলিসনি কেন? আমাকে বল। তোর সবকটা ভাইকে জানে মেরে দিব। শালা, তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকারই নাই। শুধু তবদা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে, কি বলছিস? বিয়ের খুশিতে পাগল টাগল হয়ে গেলি নাকি? ফায়েজ কিছু বলল না। শুদ্ধকে ছেড়ে সে দ্রুত কোনো রকমে একটা প্যান্ট আর টি শার্ট পরে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুদ্ধ বোকা চোখে ফায়েজের কারবার দেখল। হলোটা কি এর? ফায়েজ ফোন কেটে দেয়ার রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কিউট ভাবি, তোমার লেখা পুরোটা পড়তে পারলাম না, কল কেটে দিয়েছে। মায়েরা হেসে বলল, ওটুকুতেই কাজ হবে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওদিকে মিশকা, তামান্না, রিয়ার সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে, কিউট ভাবি, তুমি একখান মেয়ে। বিয়ের আগের দিন বেচারা বরবাবুকে কি ঘোলটাই না খাওয়াচ্ছ। মিশকা বলে ওঠে, আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি, শহর মতো কি আর গোবর ভরা থাকবে নাকি? রাতুল মিশকার দিকে তাকিয়ে হেসে বলে, আরে কুসরি মিশকা। মিশকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে, আহারে, ব্যবহারটাও কুসরি হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিশকা, অল দ্য বেস্ট। মিশকা দাঁত কিরমির করে তাকায়। মায়েরা হেসে বলে, আরে আপু ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ফাইজ ভাইয়ের কথা ভেবে একটু হাসো। বেচারা বিয়ের আগের দিন কত কিছুই না সহ্য করেছে। মায়েরার কথা সবাই হেসে ফেলল। শুধু ঘর থেকে বের হলো। ফায়েজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখলো ফায়েজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়াকে নিয়ে প্রবলেম। ইনার কাছে যাবে নয়তো আর কোথায় যাবে? হাসিও লাগলো। এই মায়েরার কিছু করেছে, মেয়েটা তো আচ্ছা কাজে ভেবেই আবারও হেসে ফেলল। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়ে খেয়াল করলো ফারা ডাইনিংয়ে ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। শুদ্ধ ব্রু কোচকালো। ভাবনার মাঝে ফারা গেটের সামনে এসে দেখলো শুদ্ধ সিগারেট ফুঁকছে। ফারা কিছু না বলে শুদ্ধর মুখের উপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে, এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে? ফারা রেগে বলে, এইসব ছাইপাশ খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না, বেরো বলছি। শুদ্ধ ফারার দিকে একটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারার একদম মুখের উপর ছাড়লো। ফারা খুক খুক করে কেসে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতের সিগারেট এগিয়ে দিয়ে হেসে বলে, ট্রাই করে দেখো, ভালো লাগবে। ফারা প্রচন্ড রেগে যায়। শুদ্ধর হাত থেকে সিগারেটটা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝে রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে, ফারা, তুমি থাপ্পড় খাবে। ফারা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকি দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারার দিকে চেয়ে থাকে।
ফারা একটু পরেই সিগারেট ফেলে দেয়। রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবো। কথাটা বলে উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ঠান্ডা গলায় বলে, আমি পড়তে রাজি, তবে ক্ষতটাও তোমাকে সারিয়ে দিতে হবে। ফারা হাত মুচড়ায়। রেগে বলে, হাত ছাড়ো আমার। শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মিটমিট হেসে বলে, চলো বিয়ে করি, ফাইজের আগে আমাদের বিয়েটা হয়ে গেলে মন্দ হবে না। ফারা রেগে বলে, তুমি একটা অসভ্য, হাত ছাড়বে আমার। শুদ্ধ অপর হাতে সিগারেটে টান দিয়ে বলে, ইচ্ছে করছে না, এভাবেই থাকো, একা ভালো লাগে না। ফারা উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে, গাল ভর্তি ধোয়া আবারও ফারার মুখে ছেড়ে দেয়। ফারা আবারও কেসে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়, তবে পারল না। ফারা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়ায় আমি কাশছি, তবু এটা ফেলছো না কেন? শুদ্ধ ফারার চোখের দিকে তাকালো, মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারা কি বলবে বুঝল না, মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি কি করে এই অসভ্য ছেলেটা। শুদ্ধ বলে ওঠে, জ্বলছে। ফারা কথার পিঠে প্রশ্ন করে, কি? শুদ্ধ হেসে বলে, ঠোঁট এত তেজ পাও কই? ইরফানও সেম কাজ করেছিল। কি জ্বালা তোমাদের দুজনের আমার এই সুন্দর ঠোঁট জোড়ার দিকে নজর কেন বুঝলাম না। ফারা মুখ বাঁকিয়ে বলে, সুন্দর না ছাই। শুদ্ধ হঠাৎই তার মুখ ফারার মুখের কাছে নিয়ে যায়। ফারা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে, ভয় পাচ্ছ কেন? স্বামী তো আমি হব, ফারা বেবি। ফারা মুখ কুচকালো, বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ হাতের সিগারেটটা ফেলে দেয়। ফারার হাত থেকে ফোনটা নিলে ফারা চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিচ্ছ কেন? দাও। শুদ্ধ শান্ত গলায় বলে, মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ, আমাকে চেক করতে দাও। ফারা শুদ্ধ থেকে ফোন কেড়ে নিতে চায়। শুদ্ধ ফারার ফোন তার পকেটে রেখে হেসে বলে, হাক করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না। ওকে, তুমি যখন চাইছো আমার কোনো প্রবলেম নেই। কথাটা বলে ফারাহের দিকে এগিয়ে গেলে ফারা চেঁচিয়ে শুদ্ধর বুকে দু হাত ঠেলে বলে, শুদ্ধ ভাই, আমি কিন্তু তোমাকে থাপ্পড় মারতে পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে, প্লিজ, অনেকদিন পরের শখ আমার, দ্রুত করো। ফারা ঢোক গিলে বলে, আমার ফোন দাও। আগে থাপ্পড় দাও। ফারা বিরক্ত হয়ে বলে, উফ। উফ টু। শুদ্ধ হেসে ফেলে। ফারার হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারা। ফারা মাথা নিচু করে নেয়, কিছু বলে না। শুদ্ধ হাসলো। পকেট থেকে ফারার ফোন বের করে বলে, পাসওয়ার্ড কি? ফারা চুপ করে আছে। শুদ্ধ ফারার নাম ট্রাই করলেও হয় না, আরো কিছু ট্রাই করে, না পেরে বলল, খুলছে না, বলো। ফারা মাথা তুলে বলে, ভালোবাসো বললে যে, ভালোবাসলে মন পড়তে পারা যায়, তুমি না পারলে কেমন ভালোবাসলে? ফারার কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারার দিকে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আমি বলেছি ভালোবাসি না ফারা। তোমার কানের ডক্টর দেখানো উচিত। এত সুন্দর সুন্দর মেয়ে থাকে, তোমায় কেন ভালোবাসতে যাবো আমি? এক চোখ টিপ দিয়ে বলে, আমার রুচি কিন্তু অনেক উঁচু মানের। ফারা রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারার সামনে ধরে। ফারা অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে, তারিখটা দেখ, গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকে সুন্দর কিন্তু। ফারার চোখের কোণে পানি জমে। মেয়েটা আর শুদ্ধ সামনাসামনি বসে আছে, দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যি সুন্দর ফারাহের থেকে। ফারা কিছুই বলল না, চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারার হোয়াটসঅ্যাপে সেন্ড করে হেসে বলে, ইচ্ছে হলে যাতে দেখতে পারো তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারার ফোন ফারাহের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে, আজ রাত যাচ্ছ কেন? এমনিতেও সুন্দর, আরো জঘন্য লাগবে। ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আমার আড়ালে কাঁদছ। এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারের 10% পূরণ করছো না। এসব ঘোর অন্যায়। ফারা মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি আসলে একটা ফালতু জঘন্য অসভ্য লোক। শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে, যথা আজ্ঞা ফারা বেবি। ফারা ধূপধাপ পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে, ফারা, আর 2 মিনিট আমার সামনে কাঁদা যায় না?
ফারাহ রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ ক্যাচ করে ধরে ফেলে। ফারাহ রেগে বলে, তোমাকে তো আমি দেখে নেব শুদ্ধর বাচ্চা। শুদ্ধ হেসে বলে, এমা ছি ছি, আমাদের তো বাসনই হয়নি ফারা বেবি, বাচ্চা কোথা থেকে আসবে? ফারাহ রেগে মেগে ধূপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে, ফারা কালকে বিয়েতে যাই, তারপর মজা বোঝাবো এই ফারা কি জিনিস। শুদ্ধ হাসলো। ভালোই লাগে, সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার। বিশেষ করে ফারাকে জ্বালাতে তার অনেক কষ্ট করতে হয়। এই যে এই পিকটায় কত কসরত করে উঠিয়েছে, মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো ফারাকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো তার সামনে ফারা বসে আছে, সত্যি সত্যি যেন ফারাকে দেখতে পেল। এরপর এরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা, সে সফল। ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মায়রার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়? শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। শিহাব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব রাতুলের সাথেই আছে, ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করে দ্রুত ইরফানের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভেতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো, এর এই অবস্থা হলো কি করে? ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, এই ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে, আমার ঘরে এসেছিস কেন? কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মায়রাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথায়, পাল্টা প্রশ্ন করল, তোর এই অবস্থা কেন? সাহেল কোথায়? ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসল। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত ওঠানো দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আস্ক করলাম আমি, সাহেল কোথায়? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এইভাবে দেখেই যা অবাক হওয়ার হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতঃপর চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহেলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত পা পুরো গুঁড়ো করে দিয়েছে, আঙ্গুলগুলোর অবস্থাও খারাপ। বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছেই, শুদ্ধ সব শুনে কল রাখলো। কথা বলার ভাষা হারিয়েছে। শুদ্ধ অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফান দু হাত বুকে আড়াআড়িভাবে গুজে চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, রাইডে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, দ্যাটস ইট। সাথে সাথে তো তুইও ছিলি। ইরফান ভ্রু কুচকে বলে, ও রাইডে ভীষণ কাঁচা। দ্য রাইড ওয়াজ ভেরি বোরিং। ইরফানের দিকে চেয়ে রেগে বলল, এসব কি ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রাগে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ফাজলামো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিচেকে দমালো, একটু থেমে বলে, ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি। তোর ফুপি মানে আমার খালামণির অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলল, এই জন্য তো বাঁচিয়ে রেখেছি, আর কি এক্সপেক্ট করছিস? শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, কাল ইনিয়ার বিয়ে, আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের উপর ডান পা তুলে গোটানো প্যান্ট টেনে নিচে নামিয়ে বলে, ও আমার বার্ড ফ্লাওয়ারকে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার, উচিত ছিল কবরে পাঠানোর। ফুপ্পির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি। এরপর শুদ্ধর দিকে চেয়ে দু হাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, বেশি দয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্সটা ফিরিয়ে নিয়ে আসবো, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝলো না। বিস্ময় কণ্ঠে বলে, অন্তরার কান্নায় বরফের একটা টুকরো পর্যন্ত গলল না। মায়েরা চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও গলে যাচ্ছে। হাউ! ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে, সাহেল অন্যরকম তা জানি, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো। নো টেনশন। টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ে, আর এই একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবু হাসি লাগলো। মায়রাকে নিয়ে কি পরিমাণ পজিটিভ হলে এমন করে। শুদ্ধর দুঃখ লাগলো সাহিলের জন্য, তবে আহামরি না।
অন্যের বইয়ের দিকে নজর দেওয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর, তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছে করেছে। কিন্তু প্রবলেমটা হলো আগামীকাল ইনায়ের বিয়ে, তার আগের দিন এসব। মায়েরার কাণ্ড মনে পড়ায় হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান ভ্রু কুচকে বলে। হোয়াট? শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে। যার জন্য সাহেরের এই অবস্থা করলি তার খোঁজ খবর রাখিস না? ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলল। ফোন চেক কর, স্পেশাল ভয়েস আছে। ইরফান বেডের ওপর থেকে তার ফোন নিয়ে চেক করে দেখলো শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করে মায়েরা আর ফায়েজের কল রেকর্ড চালু হয়। হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ইরফান মায়েরার কণ্ঠ এসব শুনে কেসে ওঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে। কেমন লাগলো? ফাইজ মায়ের জান প্রাণ, আহা কি মধুর ডাক। ফাইজকে ছাড়া ঘুম আসছে না তোর বউয়ের, খেতেও